আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা পেনাল কোডের একটা গুরুত্বপূর্ণ অপরাধ রিলেটেড চ্যাপ্টার আলোচনা করার চেষ্টা করব, যেই চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5। এখানে আমরা অপসহায়তা অথবা অ্যাবার্টমেন্ট জিনিসটা দেখব। যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য এই যে চ্যাপ্টারটা 5 নাম্বার চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তি বা আপনি নিজ হাতে অপরাধ না করে অন্যের মাধ্যমে যদি করান, কিভাবে অপরাধী হইতে পারেন, কতটুকু আপনার শাস্তি হতে পারে। আর যারাই বিভিন্ন প্রতিযোগিতামূলক যে কোনো আইনি বিষয় পরীক্ষা দেবেন, এই চ্যাপ্টারটা সর্বাবস্থা গুরুত্বপূর্ণ, আপনার আইন বোঝার জন্য কাজে আসবে। তো সর্বপ্রথমে এই চ্যাপ্টার নাম্বার 5 আমাদের যেটা শুরু হচ্ছে যে 107 থেকে নিয়ে আমাদের 120 পর্যন্ত, এইটা আগে আমরা মনে রাখবো। আমাদের চ্যাপ্টার নাম্বার 5 সেকশন হচ্ছে আমাদের 107 থেকে নিয়ে 120 পর্যন্ত। এই টোটাল চ্যাপ্টারটাকে আমরা নর্মালি 5টা ভাগে ভাগ করতে পারি। একটু আমরা দেখি কি কি ভাগে ভাগ করতে পারতেছি। সর্বপ্রথম 107 এবং 108 এই দুইটা আমরা ডেফিনেশন বা সংজ্ঞা বর্ণনা করে যে আসলে অপসহায়তা জিনিসটা কি, অপসহায়তাকারী কাকে বলে, এর যাবতীয় ডেফিনেশন ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে 109 একটা সেকশন আছে যেখানে বলে যে আপনার অপসহায়তার ফলে যদি অপরাধটা বাস্তবেই সংগঠিত হয়ে যায় তাহলে আপনার কি শাস্তি হবে। আর পরের 110 থেকে নিয়ে 114 পর্যন্ত বলে যে এই শাস্তিগুলো দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন আরোপিত হতে পারে, সেই কন্ডিশনটা আমরা দেখব। আর 115 থেকে 17 পর্যন্ত 3টা সেকশন আলোচনা করে যে অপরাধটা যদি সংগঠিত না হয় তাহলে আপনার কি অপরাধ হবে। আর সর্বশেষ পার্টে 118 থেকে 120 পর্যন্ত আলোচনা করে যে কোনো প্রকার অপরাধের যদি কেউ পরিকল্পনা, কনস্পিরেসি, ডিজাইন জানার পরেও লুকিয়ে রাখে, গোপন রাখে, তাহলে তার কি শাস্তি হতে পারে। তাহলে সর্বপ্রথম আপনি মনে রাখবেন যে আমরা এখানে দেখব ডেফিনেশন, এখানে দেখব যে অপরাধটা সংগঠিত হইলে শাস্তি, শাস্তি দেওয়ার ক্ষেত্রে কন্ডিশন, অপরাধ সংগঠিত না হইলে শাস্তি, এবং অপরাধের ডিজাইনটা কেউ যদি লুকায় বা মিসরিপ্রেজেন্টেশন করে তাহলে তার শাস্তি। তো চলুন শুরু করি। প্রথমেই 107 নম্বর যে সেকশন আছে এটার মধ্যে 3টা উপাদান দেওয়া আছে। এটাকে আমরা সহজে বলি যে এসিআই কোম্পানি। এসিআই এতে হচ্ছে এডিং করা, ইন্টেনশনালি যদি আপনি একটা অপরাধ সংগঠনে কাউকে অপরাধ সংগঠনের সময় অথবা পূর্বে কোনো সহায়তা করেন ওই অপরাধটা করার জন্য, তাইলে আপনি এডিং বা ইন্টেনশনের মাধ্যমে অপসহায়তা করেছেন বলে ধরে নেওয়া হবে। 2 নম্বর হচ্ছে সি। এই সিকে আমরা বলি যে অ্যাবার্টমেন্ট বাই কনস্পিরেসি। আপনি ষড়যন্ত্রের মাধ্যমে কারো সাথে ষড়যন্ত্র করলেন, এই ষড়যন্ত্রের মাধ্যমে যখন একটা অপরাধ করতে সহায়তা করতেছেন আমরা বলতেছি যে আপনি কি করলেন, কনস্পিরেসি করলেন একটা অপরাধের সহায়তা করার জন্য। তবে এখানে কন্ডিশন হচ্ছে ষড়যন্ত্রের পাশাপাশি ওই অপরাধটা করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আই। আই মানে হচ্ছে ইনস্টিগেট করা। এই ইনস্টিগেট মানে হচ্ছে কাউকে উত্তেজিত করা, প্ররোচিত করা, কাউকে কোনো একটা কাজে উৎসাহ যোগানো। তাহলে উত্তেজিত করা, প্ররোচিত করা, উৎসাহ যোগানোটা হচ্ছে আমাদের ইনস্টিগেশন। তাহলে 3টা জিনিস মনে রাখবো 107-এ। এসিআই কোম্পানি বাংলাদেশে আছে, আপনারা জানেন, ওষুধ আছে, তাদের নানা প্রকার জিনিস আছে। এতে এডিং করা, সিতে কনস্পিরেসি করা, আইতে হচ্ছে ইনস্টিগেশন। এডিং অপরাধ হবে, কনস্পিরেসি হচ্ছে অপরাধ করার সময় অথবা পূর্বে, আরেকটা হচ্ছে যে আমাদের ইনস্টিগেশন হচ্ছে যে কোনো একটা কাজ করার সময় অথবা পূর্বে যদি কাউকে উৎসাহ যোগান, কাউকে উত্তেজিত করেন, প্ররোচিত করেন, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাবার্টমেন্ট বা ইনস্টিগেশন। তবে এইটার ক্ষেত্রে এই যে ইনস্টিগেশন বলতে আমরা এমনটাও বুঝবো, ব্যাখ্যায় বলতেছে যদি আপনি একটা তথ্য যেখানে আপনি সত্য বলতে বাধ্য, একটা ঘটনা বা তথ্য দিতে বাধ্য, সেখানে আপনি যদি সেটা গোপন করেন অথবা মিথ্যা তথ্য দেন, তার মানেও আপনি কি করেছেন, ইনস্টিগেশন করেছেন, প্ররোচিত করেছেন। যদি আপনি অন্যের মাধ্যমে কোনো কাজ করান, যেমন আপনি করিমকে টাকা দিলেন রহিমকে মারার জন্য, এটাও হচ্ছে একটা ইনস্টিগেশন। অথবা আপনি অপরাধের চেষ্টা করেন তারপরেও আপনি ইনস্টিগেশন করেছেন বলে আমরা ধরে নিব। তাহলে মূল কথা আমাদের যেটা হলো, আপনি নিজে কাজ না করে যদি আরেকজনের মাধ্যমে অপরাধ করান, সেই ব্যক্তি অপরাধী, আপনি হচ্ছেন তার অপরাধে অপসহায়তাকারী বা অ্যাবেটর। এইটা মনে রাখবেন। তাহলে 107-এর মধ্যে আমাদের এই 3টা উপাদান সবচেয়ে বেশি
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মনে রাখবেন। আর প্রতিটা এর সেকশনগুলোতে কিছু উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর জন্য দেয়া হয়েছে। যেমন একজন পুলিশ অফিসার গ্রেফতার করতে গেছে করিমকে, আপনাকে জিজ্ঞেস করছে এটা করিমের বাড়ি কিনা, আপনি জানেন যে এটা করিমের বাড়ি, আপনি বলতেছেন যে না আমি জানি না, অথবা আপনি বলতেছেন না ওইটা হচ্ছে করিমের বাড়ি, আপনি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এখানে একটা কি করলেন, কনসিল করলেন, গোপন করলেন, মানে আপনি অপসহায়তার অপরাধটা করে বসে আছেন। এখন আমরা যদি 108-এ যাই, তার পরবর্তী সেকশনে এখানে বলে যে অপসহায়তাকারী কাকে আমরা অ্যাবটর হিসাবে বলবো। 1 নম্বর জেনারেল কথা হচ্ছে, আপনি যে ব্যক্তি কোনো একটা অপরাধ করার জন্য কাউকে কি করবে, সরাসরি বলবে যে একে হত্যা করো, একে এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও, সেই হচ্ছে অ্যাবটর। আর দ্বিতীয় অংশে বলতেছে যে এখানে একটু ঘুরিয়ে পিছিয়ে বলে, মূল কথাটা হচ্ছে অপরাধ করার জন্য একজন ব্যক্তির যোগ্যতা প্রয়োজন। যেমন নাবালক, একটা শিশু 9 বছর পর্যন্ত, পাগল, সে যাই করুক সে কিন্তু অপরাধী না। কিন্তু আপনি যদি একজন পাগলের মাধ্যমে কাজ করান, এখন পাগল তো যে কাজই করুক সেটা অপরাধ না, তাইলে আপনার এটার কি হবে? তো ওই রকম ক্ষেত্রে দ্বিতীয় অংশ বলতেছে যে না, আপনি যদি আইনগতভাবে একজন ব্যক্তি অপরাধ করতে নাও পারে, এরকম ব্যক্তির মাধ্যমেও কোনো একটা অপরাধ করার জন্য উৎসাহিত করান, তারপরেও আপনি অ্যাবেটর হিসাবে গণ্য হবেন। তাহলে এই যে আমাদের 108-এ হচ্ছে অ্যাবেটরের ডেফিনেশন, এইখানে আমাদেরকে 5টা উদাহরণ দেওয়া আছে ভালো করে আপনাকে বোঝার জন্য। 5 প্রকারের 5টা উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই কিন্তু এই অ্যাবেটর কে হবে এটা আপনি বুঝতে পারবেন। মূল কথাটা হচ্ছে, আপনি যদি কাউকে কোনো একটা অপরাধ করার জন্য বলেন, তারপরেও আপনি অ্যাবেটর হিসাবে গণ্য হবেন, আপনার নিজে কাজ করার দরকার নেই। জাস্ট আমরা এই সংক্ষেপটাতে এতটুকু বুঝলাম। তাহলে 107-এ হচ্ছে আমাদের অ্যাবাটমেন্ট রিলেটেড উপাদান, 108-এ বলে যে অ্যাবাটর কে হবে। আর 108-এর একটা সেকশন আছে, এটা বলে যে আপনি যদি বাংলাদেশে বসে বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করার জন্য কাউকে অপসহযোগিতা করেন, তাহলে আপনি অপরাধী হবেন। যেমন ঢাকায় বসে আছেন, লন্ডনে অপরাধ করাবেন, লন্ডনে একজনকে বললেন, তারপরে আপনি অপরাধী হবেন। এরপরে চলে আসি যে অপরাধটা যদি সংগঠিত হয় তাহলে কি হবে। আপনি রহিম সাহেবকে টাকা দিলেন করিম সাহেবকে হত্যা করার জন্য, এখন এই রহিম সাহেব গিয়ে করিম সাহেবকে হত্যা করলো, এখন রহিম সাহেবের তো মৃত্যুদণ্ড মামলা চলবে, আপনার কি শাস্তি হবে? তো এই রকম ক্ষেত্রে এখানে বলতেছে যে ওই অপরাধের মূল শাস্তি হবে আপনার, মানে আপনার ওই যে 302 ধারায় হত্যা মামলাই চলবে। অর্থাৎ যিনি অপরাধ করছেন উনি তো অপরাধী, আপনি হচ্ছেন ওই অপরাধের সহযোগিতা করার জন্য অ্যাবাটর হিসাবে অপরাধী হবেন। এটা হচ্ছে 109। এখন এই শাস্তি দিতে গিয়ে 110 থেকে 114 কিছু কন্ডিশন আরোপ করে বা স্পষ্টীকরণ দেয়। 110-এ বলতেছে যে যদি ভিন্ন জ্ঞান এবং ইচ্ছা সহকারে কাজ করে, আপনি যাকে অ্যাবেট করছেন একটা অপরাধ করার জন্য, আপনার যে ইন্টেনশন, তার ইন্টেনশন ভিন্ন থাকতে পারে। যেমন দুইজন মারামারি লাগছে উত্তেজনাবশত, আপনি পাশে উপস্থিত ছিলেন, আপনার তার প্রতি কি আছে যে তাকে মেরে ফেলবেন এই জন্য নলেজ আছে, আপনার কাছে পিস্তল ছিল, আপনি একজনকে দিয়ে দিলেন যে অপরজনকে মেরে ফেলাক, আপনি ইন্টেনশনাল এডিং করলেন, তো সে গুলি করে মেরে ফেলছে। এখন তার তো উত্তেজনাবশত সে কি করছে, মেরে ফেলছে, তার জ্ঞান নলেজ একরকম, আপনার জ্ঞান নলেজ একরকম। তো এইরকম অপরাধের ক্ষেত্রে আপনি দায় থাকবেন আপনার জ্ঞান এবং নলেজের জন্য, মানে হত্যা মামলার জন্য, আর উনি দায় থাকবে ওনার কালপেবল হোমোসাইডের জন্য। মূল কথাটা হচ্ছে, আমরা এখানে যেহেতু অপসহায়তা যিনি করবেন তার শাস্তি আলোচনা করতেছি, এই জন্য বলতেছে যে আপনার জ্ঞান এবং আপনার যেই ইন্টেনশন, এটার উপর ভিত্তি করেই আপনার শাস্তি হবে। চাই যে ব্যক্তির মাধ্যমে কাজটা করাচ্ছেন তার জ্ঞান, তার ইন্টেনশন ভিন্ন হোক, দেখার বিষয় না। 11 নম্বর যেটা বলে সেটা হচ্ছে যে যদি ভিন্ন অপরাধ ঘটে, আপনি যে কাজের জন্য পাঠাইছেন ওই কাজ করতে গিয়ে সেটা না করে যদি আরেকটা করে, আর এইটা যদি আমাদের কি হয়, সম্ভাব্য যদি ফলাফল হয় যে ওই ইনস্টিগেশনের মাধ্যমে, তাহলে সেইটার জন্য কিন্তু আপনি দায় থাকবেন। তাহলে যদি ভিন্ন অপরাধ কেউ করে ফেলে, কেমন হইতে পারে ভিন্ন অপরাধ? আপনি একজনের বাসায় চুরি করতে পাঠাইছেন যে চুরি করে আসে, এখন সে কি করছে, চুরি করতে গিয়ে চুরি তো হয়তো করতে পারে না, ওই ব্যক্তিকে গুরুতর আঘাত করে চলে আসছে। এখন নর্মালি যেটা হবে, চুরিতে সে করতে পারে না কিন্তু গুরুতর আঘাত করছে, তাহলে এই গুরুতর আঘাতের জন্য আপনি দায়ী থাকবেন। আপনি বলতে পারবেন না যে আমি তো তারে বলি নাই যে গুরুতর আঘাত করা, তাহলে ভিন্ন অপরাধের জন্য দায়ী থাকবো। আর এই 12 নম্বর বলতেছে যে যখন এই যে ভিন্ন একটা কাজ
একটা কাজের জন্য করাইছে, আরেকটা কাজ সে করে আসছে। তো 112 বলতেছে যদি ওই ভিন্ন কাজটাও অপরাধ হয় তাহলে সমষ্টিগত কিউমুলেটিভ পানিশমেন্টের জন্য আপনি দায়ী থাকবেন। চুরির জন্য যেমন আপনি দায়ী থাকবেন, আপনার ওই গুরুতর আঘাতের জন্য দায়ী থাকবেন। যদিও আপনার ইন্টেনশন নলেজ কখনোই ছিল না গুরুতর আঘাত, আপনার ইন্টেনশন নলেজ ছিল চুরি করানো, তাহলে চুরি এবং গুরুতর আঘাত উভয়টার জন্যই আপনি দায়ী থাকবেন, এটা মনে রাখবেন। এর ফলে 13তে বলে যে যেই কাজটা আপনি করতে দিচ্ছেন, যেই আপনার ইন্টেনশন ছিল, সেই কাজটার প্রভাবে যদি অপরাধ সংগঠিত হয় বা আরেকটু যদি বেশি ক্ষতি হয়ে যায়, যেমন আপনি কাউকে গুরুতর আঘাত করার জন্য, মারধর করার জন্য একজনকে পাঠাইছেন, এখন সে এমন মারছে যে ওই ব্যক্তি মারাই গেছে। তো এইরকম ক্ষেত্রে আপনার যেই কাজ যেটা আপনি করতে দিচ্ছেন সেটার কনসিকুয়েন্সে, ফলাফলে, ইফেক্টে ব্যক্তি মারা গেছে, একটা অপরাধ সৃষ্টি হয়েছে, তাইলে আপনি ওইটার জন্য দায়ী থাকবেন। আপনি কি করতে পারবেন না, বলতে পারবেন না যে আমার ইন্টেনশন ছিল না। আর 14 নম্বর যেটা বলে সেটা হচ্ছে নরমালি যারা অ্যাবেটর আছে তারা ঘটনাস্থলে কিন্তু উপস্থিত থাকে না। যিনি অপরাধী তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজটা করেন, কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে যিনি অপরাধটা করেছেন এবং যিনি অ্যাবেটর করেছেন উভয়জন যদি উপস্থিত থাকে, তাহলে সেই রকম ক্ষেত্রে আইন বলতেছে যে আমরা ধরে নিব আপনি সরাসরি অপরাধে অংশগ্রহণ করছেন, আপনি তখন একমপ্লিস হয়ে যাবেন, তখন আর আপনি অ্যাবেটর থাকবেন না। এটা সুবিধা হচ্ছে যে আপনি আসলে পার পাবেন না, এইটাই হচ্ছে কথা। মানে একজন শুধু অ্যাবাটর না, আপনি তখন একজন ওই কাজে একজন সরাসরি অংশগ্রহণকারী হিসাবে গণ্য হবেন। তাইলে একটা অপরাধ সংগঠিত হইলে এই হচ্ছে তার কিছু শর্ত বা কন্ডিশন। মনে রাখবেন, আপনি কাউকে মারার জন্য বলছেন, সে ব্যক্তি যদি অস্বীকার করে যে আমি মারবো না, তারপরেও কিন্তু আপনি অপরাধী হবেন, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে 110 হচ্ছে আপনার নলেজ এবং জ্ঞান কি সেটাই বিবেচ্য বিষয়। অপরাধী কোন জ্ঞানে কোন নলেজে অপরাধ করছে সেটা তার ভিন্ন জিনিস। আর 111 হচ্ছে যদি আপনি যে কাজ করতে দিচ্ছেন সেটা যদি ভিন্ন একটা অপরাধ হয় তারপরও আপনি দায় থাকবেন। 112 হচ্ছে আপনার এই যে প্ররোচনার ফলে যে অপরাধগুলো সংগঠিত হবে কনসিকুয়েন্সে সবগুলোর জন্য আপনি দায় থাকবেন। আপনি যে কাজটা করতে দিচ্ছেন সেটার ফলাফলে যদি আরো গুরুতর কোনো অপরাধ ঘটে সেটার জন্য দায় থাকবেন। আর আপনি যদি সরাসরি উপস্থিত থাকেন তাহলে আপনাকে আমরা অ্যাবেটর হিসেবে পরিকল্পনা করব না, আপনাকে ধরে নিব যে আপনি সরাসরি অংশগ্রহণ করছেন। এখন হচ্ছে যদি অপরাধটা সংগঠিত না হয়, অপরাধ যদি সংগঠিত না হয় অথবা অপরাধের সংগঠনের যদি কোনো কনসিকুয়েন্স ফলাফল না দেখা যায়, আপনি কাউকে টাকা দিয়েছেন কাউকে মারার জন্য, সে আপনার কাছ থেকে টাকা নিয়ে অথবা সে বলছে আমি পারবো না, অথবা সে টাকা নিচ্ছে ট্রাই করছিল হয় নাই, তো এরকম ক্ষেত্রে আমাদের 115তে বলে যদি অপরাধটা আমার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সাজাযুক্ত অপরাধ, এমন অপরাধ করার জন্য আপনি কাউকে দেন আর অপরাধটা যদি না হয় তাহলে সেই রকম ক্ষেত্রে 7 বছর পর্যন্ত আপনার কারাবাস হইতে পারে। আর যদি ওই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয় তাহলে 14 বছর পর্যন্ত আপনার কারাবাস হইতে পারে। এটা হচ্ছে 115তে। আর 116তে বলে যদি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন যুক্ত সাজা ছাড়া অন্য কারাবাসযুক্ত সাজার ক্ষেত্রে আপনি কাউকে প্ররোচিত করেন, দুইটা ক্যাটাগরি। যদি ওই ব্যক্তি সরকারি কর্মকর্তা হয় তাহলে তার ক্ষেত্রে যে মূল শাস্তি আছে তার মূল শাস্তির অর্ধেক পরিমাণ হইতে পারে, আর সাধারণ ব্যক্তি হইলে মূল শাস্তির 1/4 পর্যন্ত হতে পারে যদি সেটা কারাবাসযুক্ত শাস্তি হয়। আর যদি আপনি কি করেন, কোনো জনসাধারণ অথবা 10 অথবা 10-এর অধিক কোনো শ্রেণী গোষ্ঠীর ব্যক্তিকে উত্তেজিত করেন, প্ররোচিত করেন কোনো একটা অপরাধ করার জন্য, এই অপরাধটা সংগঠিত কিন্তু হয় নাই, জাস্ট আপনি উত্তেজিত করেছেন, এর জন্যই আপনি দায় থাকবেন। 3 বছর পর্যন্ত আপনার শাস্তি হইতে পারে। জাস্ট আপনি কি করছেন, তাদেরকে 10 অথবা 10-এর অধিক কোনো শ্রেণী গোষ্ঠীকে যদি একটা কাজ করার জন্য উত্তেজিত করেন। এরপরে যদি আমরা চলে আসি সেটা হচ্ছে পরিকল্পনা গোপন করা, ডিজাইন গোপন করা, জানার পরেও মিসরিপ্রেজেন্টেশন করা। এরকম ক্ষেত্রে 118 এবং 120 ব্যবহৃত হয় সাধারণ ব্যক্তির জন্য, আর 119 ব্যক্তি ব্যবহৃত হয় পাবলিক সার্ভেন্টের জন্য। 118 বলতেছে যে আপনি যেই সংবাদ সম্পর্কে জানেন সেটা যদি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজাযুক্ত হয় আর আপনার সেই অপরাধটা সংগঠিত হয়ে যায় তাহলে আপনার 7 বছর পর্যন্ত কারাবাস হইতে পারে। আর যদি অপরাধ সংগঠিত না হয় তাহলে 3 বছর পর্যন্ত কারাবাস হইতে পারে। আর যদি 120 বলতেছে শাস্তিটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজাযুক্ত না হয়, কারাবাসযুক্ত অপরাধ হয়, আপনি এটা গোপন করেন, আর অপরাধটা যদি সংগঠিত হয় তাহলে 4/1
সংগঠিত না হইলে 8 ভাগের 1 ভাগ আপনার সর্বোচ্চ শাস্তি হইতে পারে। এখন চলে আসে 119, এখানে বলতেছে আমাদের পাবলিক সার্ভেন্ট, বলতেছে যে পাবলিক সার্ভেন্ট যার দায়িত্ব হচ্ছে ওই কাজটা প্রিভেন্ট করা, সে ডিজাইন সম্পর্কে জানলো, জানার পরেও সে গোপন রাখলো, এই ক্ষেত্রে তার শাস্তি মূল শাস্তির হচ্ছে 50% যদি অপরাধটা সংগঠিত হয়। আর যদি ওই অপরাধটা যেটা সংগঠিত হয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাসযুক্ত জিনিস হয়, তাহলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কিন্তু ওই সরকারি কর্মকর্তা শাস্তি হইতে পারে। আর যদি সেটা অপরাধটা সংগঠিত যদি না হয়, তাহলে মূল শাস্তির 4 ভাগের 1 ভাগ হতে পারে। তো এই হচ্ছে আমাদের টোটাল অপসহায়তা 107 থেকে নিয়ে 120 পর্যন্ত। তো এটা আবারও বলবো, আপনি সংক্ষেপে হাতের 5টা আঙ্গুলে ভাগ করে নেবেন, যে প্রথম 2টা সেকশন আমার ডেফিনেশন আলোচনা করে, পরের 109টা আলোচনা করে শুধুমাত্র যদি অপরাধটা সংগঠিত হয়, 110 থেকে 14 আলোচনা করে কিছু কন্ডিশন, 15, 16 আলোচনা এবং 17 আলোচনা করে যদি অপরাধ সংগঠিত না হয়, আর পরের 3টা সেকশন আলোচনা করে পরিকল্পনা যদি কেউ গোপন করে।